সেদিনকে একজন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, বেশ মজার কথা বললেন যে বর্তমানে তৃণমূল নেতা নেত্রীদের তিনটি কন্ডিশন রয়েছে। কেউ রয়েছেন জেলে, কেউ রয়েছেন বেলে, আর কেউ আশঙ্কায় রয়েছেন ডাক এলো বলে। আজকে সেই কথাটা সারমর্ম একদম হাড়ে হাড়ে বোঝা গেল। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এই অবস্থাটা সেই জায়গা থেকে একদম স্পষ্ট হয়ে গেল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এতদিন তৃণমূল কংগ্রেসের বহুত বড় বড় হুব্বা হুব্বা নেত্রী তারা ভাবছিলেন যে যাই হোক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এখানে সরকার করার পর নেতাগুলোকে না হয় ঢুকছে, কিন্তু আমরা তো সব পেঁচো মস্তান, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, আমরা মহিলা, আমরা সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু তারা যে কতখানি ভুল ছিলেন আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। একের পর এক ইনসিডেন্ট সামনে আসছে এবং এক কথাতে বলা যেতেই পারে কালীঘাটে কার্যত বজ্রাঘাত হয়ে গেছে। সেখানে আতঙ্কের থর থর প্রহর শুরু হয়ে গেছে। প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, তাকে অস্ত্র আইনে তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। শুধু তার বিরুদ্ধে নয়, তার পুত্রের বিরুদ্ধেও হয়েছিল। এবং মালা রায় বুঝে গেছে আর নবান্নের 14 তলায় দিদিমণি বসে নেই, আর বেয়াদপি করে কোনো রকম কোনো রেহাই নেই। তাই মালা রায়কে এই বয়সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটতে হয়েছে আলিপুর কোর্টে। আর সেখানে গিয়ে তাকে শেষ পর্যন্ত জামিন নিয়ে আসতে হয়েছে এবং তার আগে আত্মসমর্পণটা করতে হয়েছে। কি অভিযোগ ছিল এই মালা রায়ের বিরুদ্ধে? মালা রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, যখন 4 তারিখ গণনা শুরু হয় তখন তিনি এবং তার কীর্তিমান পুত্র তারা নাকি অস্ত্রশস্ত্র নিয়ে ভয় দেখিয়েছেন বিজেপি কর্মীদের এবং তাদেরকে মারধরও করেছেন। ফলে সেটা নিয়ে এফআইআর হয়ে যায় এবং সেটা নিয়ে পুলিশ যখনই প্রসিড করছে, মালা রায়ের মনের মধ্যে আশঙ্কা বাড়ছিল এবার গ্রেপ্তারিটা হতে পারে, কাউকে রেয়াত করা হবে না, ওই তৃণমূলের জামানা চলে গেছে, 15 বছরের বেয়াদবির সময় চলে গেছে। আর তাই আজকে আলিপুর কোর্টে ছুটতে হয়েছে মালা রায়কে, জামিন নিয়ে আসতে হয়েছে। অর্থাৎ তিনি এবার আপাতত বেলে আছেন, তবে কতদিন সেটা থাকবে নেই তদন্তে শেষ পর্যন্ত কি বেরোবে সেটার দিকে তো আমাদের নজর থাকবেই। এদিকে মালা রায়ের যখন এই অবস্থা হচ্ছে তখন আরেকটা বেশ চমকপ্রদ খবর সামনে আসছে। তৃণমূলের আর একজন খুব নিজেকে হুব্বা মনে করা, সংবাদ মাধ্যমকে মানুষ বলে মনে করে না, মানুষকে মানুষ বলে মনে করে না, তিনি একাই সব, ভারতের থেকে বাংলাদেশ অনেক ভালো, এইসব কুকীর্তি করে যান, হিন্দু ধর্মকে অপমান করাই আছে এবং তার খাদ্যাভ্যাস, তার আচার আচরণ, সেইগুলো ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে না হয় চর্চা নাই করলাম। কিন্তু এই মহুয়া মৈত্র, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, একজন দেশ বিরোধী মহিলা, ভারতবর্ষের যে সিকিউরিটি ব্যবস্থা আছে কিছু ওই ব্যাগের বিনিময়ে, মানে ওই পার্স টার্স মহিলাদের যেগুলো হয় সেইগুলোর বিনিময়ে, বিদেশ যাত্রার বিনিময়ে সেগুলো বিদেশিদের হাতে তুলে দিয়েছিলেন। ফলে লোকসভা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এত ছ্যাঁচড়ের দলে তৃণমূল কংগ্রেস সেই মহুয়া মৈত্রকে আবারও কৃষ্ণনগর থেকে সাংসদ করে পাঠিয়েছে এবং সেখানে সাংসদ যে কীভাবে হয়েছেন এসআইআরের পর সেই ছবিটা তো স্পষ্ট হয়ে গেছে। যাই হোক, সেই মহুয়া মৈত্র তিনি এতদিন বড় বড় বগলমবাজি করেছেন, যদিও গলার টোন এখন অনেকটা নেমে গেছে, কিন্তু তাতেও রক্ষা হয়নি। এখনও তিনি ভাবছেন যে তিনি মহুয়া মৈত্র, তিনি সাংসদ, তাকে কৃষ্ণনগরের মানুষ জিতিয়েছে আর তাই যা খুশি তাই তিনি বলতে পারেন, অশান্তি লাগাতে পারেন। কিন্তু সেই দিন শেষ হয়ে এসছে। এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার এফআইআর হয়ে গেছে। কেন? আপনারা জানেন, সম্প্রতি 1950 সালে যে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন আছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে গোমাতাদের যে হত্যা রয়েছে বা তাদের যে বয়সসীমা রয়েছে সেগুলো মহামান্য হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, যেটা পশ্চিমবঙ্গে এতদিন মানা হতো না। এবং এই যে 1950 সালের আইন রয়েছে সেইটা অনুযায়ী নির্দেশিকা, কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে যে এর অন্যতা হলে আইনগত ব্যবস্থা হবে। ফলে মমতা ব্যানার্জির দুধেল গায়ে, অভিষেক ব্যানার্জির দুধেল গায়েদের খুব কষ্ট হচ্ছে আর তাদের প্রিয় নেত্রী মহুয়া মৈত্রর বুক ফেটে যাচ্ছে। তা যাক, কিন্তু সেটা করতে গিয়ে তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন আর সেটার জন্য এবার কি কড়া খেসারত দিতে হবে তাকে। তার বিরুদ্ধে করিমপুর থানায় কিন্তু এফআইআর হয়ে গেছে এবং সেখানে যে ধারাগুলো যোগ করা হয়েছে সেটা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা। এই দুটো বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং করিমপুরের যিনি বিজেপির বিধায়ক রয়েছেন সমরেন্দ্রনাথ ঘোষ, তিনি নিজেও কিন্তু এই নিয়ে বক্তব্য রেখেছেন। ফলে মহুয়া দেবী এবার কিন্তু আইনের হাত থেকে বাঁচাটা এত সহজ হবে না। এর আগে অনেক কিছু করেছেন আর সেখানে চটি চাটা পুলিশের বদান্যতায় আপনার গায়ে আঁচ পড়েনি, কিন্তু এই পুলিশ বদলে যাওয়া পুলিশ, এই এফআইআর হয়েছে, তদন্ত হবে এবং তার খেসারত কতখানি দিতে হয় সেদিকেও আমাদের নজর থাকবে।
অন্যদিকে আরেকটা জিনিস, আরেকটা ছটফটানি দেখে আমার বেশ ভালো লাগছে। আপনারা জানেন যে কলকাতা পুরসভা থেকে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের আদরের ভাইপো, তাদের তালপাতার সেপাই, তাদের প্রিয় সেনাপতি সেই অভিষেক ব্যানার্জির নামে একের পর এক নোটিশ যাচ্ছে। কেননা পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, আর নিজেকে শাহেনশাহ ভাবা অভিষেক ব্যানার্জি একের পর এক সম্পত্তি অন্যায়ভাবে করেছেন। লিপস অ্যান্ড বাউন্ডসকে সামনে রেখে চূড়ান্ত দুর্নীতি করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, এবং সেই জায়গা থেকে কলকাতা শহরের মুখে একাধিক জায়গা জবরদখল করে, জোর করে, আইন না মেনে সেখানে তিনি বাড়ি বানিয়ে গেছেন, ফ্ল্যাট বানিয়ে গেছেন। ফলে সেইগুলোর জন্য পুরসভার নোটিশ যাচ্ছে। আর ওই যে 24টি সম্পত্তির খতিয়ান পাওয়া গেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, সেইটা কিন্তু একটা পিডিএফ আকারে সার্কুলেট হতে শুরু করেছে। আর সেই পিডিএফটা দেখলেই দেখা যাচ্ছে যে একটি পার্টিকুলার সম্পত্তি রয়েছে যেখানে অভিষেক ব্যানার্জির সঙ্গে যৌথভাবে আরেকজনের নাম পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে সায়নী ঘোষ। যদিও সেই প্রপার্টি যেটা রয়েছে সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নাম্বার পাওয়া যায়নি, ফলে কোন সায়নী ঘোষ এটা নিয়ে কনফিউশন আছে। কিন্তু এই সায়নী ঘোষ এখন ঠাকুর ঘরে কে, আমি তো দুটোর বেশি কলা খাইনি, সেই কথাতে বিশ্বাস করছেন। তিনি এখনও হেরে যাওয়ার পরও, লেজে গোবরে হয়ে যাওয়ার পরও, নাম ও নিশান মিটে যাওয়ার পরও হুঙ্কার ছাড়তে পাচ্ছেন না। তৃণমূলের হয়ে যে মাতব্বরি করার স্বভাব, লোককে হুমকি দেওয়ার স্বভাব, সেইটা এই সায়নী ঘোষ ছাড়তে পারছে না। সায়নী ঘোষ বলছে যে যারা ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। নিতেই পারে, কোনো রকম কোনো ব্যাপার নয়, কিন্তু তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কাউকে ছাড়বো না। কোন হরিদাস পাল আপনি সায়নী ঘোষ? কাউকে ছাড়বেন না? আপনি ধোয়া তুলসী পাতা? আপনি আজকে একটা নাম এসেছে, সেই নাম নিয়ে লোকের মধ্যে স্পেকুলেশন তৈরি হচ্ছে, সেই জন্য আইনের ভয় দেখাচ্ছেন। এখনও কি ভাবছেন নবান্নের 14 তলায় আপনার পিসিমণি বসে আছে? না, সায়নী ঘোষ পাল্টে গেছে। আপনি আইনত ব্যবস্থা নিতেই পারেন, কিন্তু এই যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এবং সেই জন্য কাউকে ছাড়বো না, এই হুঙ্কারটা আপাতত আপনার কাছেই রেখে দিন। আপনি বোধহয় ভুলে গেছেন আপনি খুব একটা ধোয়া তুলসী পাতা নয়। এই গুগল বড় ডেঞ্জারাস জিনিস, একটু অতীত ঘাঁটলেই সবার কাচ্চা চিঠ্ঠা বেরিয়ে চলে আসে, এবং সেখানে আপনার বিরুদ্ধে তো ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। এখানে চাকরি চোর, তৃণমূল কংগ্রেসের সম্পদ কুন্তল ঘোষ, এই পার্থ চ্যাটার্জির যে টাকার পাহাড় ছিল তার অন্যতম সাগরেদ কুন্তল ঘোষ, তার সঙ্গে আপনার যোগের পুরনো অতীত খুঁজে পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে কুন্তলের দেওয়া 20 লক্ষ টাকায় কেন ফ্ল্যাট বুক সায়নীর, জানতে চাই ইডি। আপনি ইডি জেরার মুখে পড়েছিলেন, এইসব মামলা এখনও কেন তার ফয়সালা হয়নি? বারবার আপনারা আদালতে ছুটে গিয়ে রক্ষা কবচ নিয়ে এসছেন, এই তদন্তে বাধা সৃষ্টি হয়েছে। আপনাদের দলের সামগ্রিক এই চেষ্টা থেকে ইডি সিবিআইয়ের এইসব মামলাগুলো কিন্তু ফয়সালা হয়নি, ফলে মানুষ চূড়ান্ত রকমের বিরক্ত, এবং সেই বিরক্তির কথা এই বর্তমান রাজ্য প্রশাসন জানে, এই বিরক্তির কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানেন। ফলে সেই পুরনো কাচ্চা চেটটা খোলা হবে নাকি? তার তদন্ত হবে নাকি সায়নী ঘোষ? নিশ্চিতভাবে হবে, আপনি নিশ্চিত থাকুন, এগুলো সব হবে। আপনার বিরুদ্ধে তো এটাও নিয়েও তদন্ত করা উচিত যে আপনি একসময় নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে তুলোধনা করেছিলেন। কী এমন ইকুয়েশন বদলে গেল যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পল চাটতে আপনি চলে এলেন? কত টাকার ডিল হয়েছিল মানুষ জানতে চায়, জনতা জানতে চায়, আপনি জনপ্রতিনিধি, এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। সায়নী ঘোষ, ওই বিষয়টা নিয়েও তদন্ত হবে নাকি, যেখানে আপনি শিবলিঙ্গকে চূড়ান্ত অপমান করেছিলেন, হিন্দুদের ধর্মীয় আস্থায় চূড়ান্ত রকমের আক্রমণ করেছিলেন, সেই ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য এফআইআর হবে তো? সেগুলো তদন্ত করার জন্য তৈরি আছেন তো? আপনি দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, দেখে আপনি পরে নেবেন। আগে জনতা জনার্দন আপনাকে দেখবে, আগে আইন প্রশাসন আপনাকে দেখবে, এবং তার থেকেও বড় কথা, এখানে সত্যিই তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতিবাজ, এই জায়গাটা তো মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি সামনে নিয়ে আসুন না যে কোনো দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই। আপনাদের খোকাবাবু তো বড় বড় কথা বলেছিল যে 5 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি নাকি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো এতগুলো বেআইনি সম্পত্তির কথা সামনে চলে এসছে, এখনও ড্যাং করে ঘুরে বেড়াচ্ছেন কেন? কোথায় সেই মঞ্চ? মানুষ তো সেগুলো দেখতে চায়। আসলে এই ছটফটানি বেড়ে যাওয়ার একটা কারণ আছে, একটা নয়, বেসিক্যালি দুটো কারণ আছে। দুটো কারণই আপনাদের পরপর সামনে নিয়ে আসবো। এতদিন যে গ্রেপ্তারিগুলো হচ্ছিল সেগুলো তৃণমূলের হারমাদ নেতা যারা, তাদেরকে গ্রেপ্তারগুলো করা হচ্ছিল,
কেননা সেইগুলো এলাকায় আশঙ্কা ছিল যে অশান্তি ছড়াতে পারে, সেরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছিল, এবং তৃণমূল হেরে যাওয়ার পরও এদের বেয়াদবি বাঁদরামি কমছিল না। ফলে সেই সব জায়গা থেকে এদের অ্যারেস্ট হচ্ছিল, এবং এই অ্যারেস্টগুলো যে একদম সঠিক, এদের সঙ্গে যে দুর্নীতির ভয়ঙ্কর রকম যোগ আছে, সেটা ইডি অ্যারেস্ট করুক, সেটা পুলিশ অ্যারেস্ট করুক, সব জায়গা থেকে প্রমাণিত। এগুলোর একটা কারোর বেল হয়নি, এবং বেলের কথা ছেড়ে দিন, এদের জীবনের বড় একটা অংশ এবার জেলের মাটিতে গড়াগড়ি দিতে হবে। একটা বিড়ি 3বার নিবিয়ে খেত, আর এখন সব 7 মহলা বাড়ির মালিক হয়েছে, তো কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে, তো ছুটিতে বিদেশ ছাড়া এরা যেতে পারে না। তো আমি যেরকম পাড়ার মোড়ের দোকানে গিয়ে চা খেয়ে আসি, এরা সেরকম ফ্যামিলি নিয়ে বিদেশ ট্যুর করে আসে। তো তো কোথা থেকে এলো এত সম্পত্তির টাকা? উন্নয়ন বাহিনীর উন্নয়নের জোয়ারটা কোথায় এলো? সেগুলো সব তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু আজকে যেটা ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের যে হারমাদ নেত্রীরা ছিল, তাদেরকেও এবার কোনো রকম রেয়াত করা হবে না। তারা যদি অন্যায় করে থাকে, তাদেরকেও জেলে যেতে হবে, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। আপনাদের নিশ্চয়ই সন্দেশখালী কাণ্ড মনে আছে, যেখানে ওই শেখ শাহজাহান, পিঠে তৈরির মালিক, এই তোলামুলি মালগুলো যাকে একদম মহানুভব মনে করে মমতা ব্যানার্জি, আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে যে শাহজাহানের মতো শয়তান লোককে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই শাহজাহানের কথা বলছি। তাকে যখন ইডি তদন্ত করতে গিয়েছিল রেশন কেলেঙ্কারিতে, মেরে ইডি অফিসারদের মাথা ভেঙে দেওয়া হয়েছিল, মেরে তাদের গাড়িগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানে তৃণমূলের হারমাদ বাহিনী, জল্লাদ বাহিনী সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, এবং সেই নেতৃত্ব দিয়েছিল মমতা ব্যানার্জির দেখানো পথে। মমতা ব্যানার্জি বারবার বলতেন না যে মায়েরা, মহিলারা, আপনারা সামনে এগিয়ে আসবেন, এই ইডি, সিবিআই, এনআইএ, সিআরপিএফ এরা এলে আপনারা ঘিরে ফেলবেন, গিয়ে হাতা, খুন্তি, ঝাঁটা যা পাবেন সব নিয়ে চলে যাবেন, আর পিছনে পুরুষরা দাঁড়িয়ে থাকবেন, তারপর তারা ব্যাপারটা দেখে নেবেন। তো মমতা ব্যানার্জির সেই ফর্মুলা দেখিয়েই কিন্তু শাহজাহানের সন্দেশখালীতে সেই অ্যাটাকটা হয়েছিল। সেখানে দুজনের নাম উঠে আসছে, সবিতা রায় এবং মিঠু সর্দার। কে সবিতা রায়? সবিতা রায় হচ্ছে বসিরহাট তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভানেত্রী, এবং সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতিরও সভানেত্রী। অন্যদিকে মিঠু সর্দার, তিনি কে? সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, এবং পঞ্চায়েত সমিতির, ওই একই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কেননা এতদিন রাজ্য সরকার ইডি সিবিআইকে ঢুকতে দিত না, তাদের আটকে রাখার চেষ্টা করতো। ফলে ইডি সিবিআই চাইলেও অনেক জায়গায় করতে পারতো না। যেখানে যেখানে রাজ্য সরকারের পারমিশনের দরকার আছে, সেগুলো দেওয়া হচ্ছে না। বর্তমান রাজ্য সরকার কিন্তু সেগুলো সমস্ত কিছু অ্যালাউ করে দিচ্ছে, যে আপনারা তদন্ত করে দেখুন, কেউ যদি দোষী হয় সে শাস্তি পাবে, কেউ দোষী না হলে সে ছাড়া পাবে, কিন্তু তদন্তে কোথাও কোনো বাধা থাকবে না। আর তারপরেই এই সবিতা রায়, এই মিঠু সর্দার, এরা অ্যারেস্ট হয়ে গেছে। এবং সবথেকে মজার কথা, কোথায় অ্যারেস্ট হয়েছে জানেন? এই আমার বাড়ির কাছ থেকে, সোনারপুর থেকে। কারা অ্যারেস্ট করেছে জানেন? ন্যাজাট থানার পুলিশ। ন্যাজাট থানা মনে আছে তো, যেখানে শাহজাহানের কথাই শেষ কথা ছিল। সেখানকার যারা পুলিশ ছিল, ন্যাজাটের যারা পুলিশ কর্মীরা ছিল, তাদের শাহজাহানের চপ্পল চাটতে হতো। সেই শাহজাহান যা নির্দেশ দিত সেই অনুযায়ী কাজ করতে হতো। এবং যখন তৃণমূল কংগ্রেস কোনো বিরোধী পক্ষকে মুখ থামাতে পারতো না, তখন এই ন্যাজাট থানায় ফলস এফআইআর করে ডেকে নিয়ে যেত, এবং তাদের পিছনে এই শাহজাহানের বাহিনীকে লেলিয়ে দেওয়া হতো। ন্যাজাট থানায় কারোর ডাক পড়লে সে আর জ্যান্ত ফেরত আসবে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে। শফিকুল ইসলাম থেকে সন্ময় ব্যানার্জি, বহু লক্ষ্যে এই অভিষেক ব্যানার্জি, এই ভাইপো ব্যানার্জি এই ন্যাজাট থানা থেকে ডাকা করিয়ে শাহজাহানের বাহিনী দিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিল। অভিযোগ উঠেছে অতীতে। সেই ন্যাজাট থানা এই সোনারপুর থেকে এসে এই লুকিয়ে থাকা সবিতা রায় এবং মিঠু সর্দারকে অ্যারেস্ট করেছে। তাদেরকে কোর্টে প্রডিউসও করা হয়েছে, জামিন মেলেনি। তাহলে বুঝতে পারছেন, এবার যে যত বড় মস্তান হয়ে যাক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে নেতা হোক, সে নেত্রী হোক, ডাজন্ট ম্যাটার, এই সরকার এনশিওর করছে একটা হারমাদ, একটা জল্লাদ বাইরে থাকবে না। তাদের পাপের কর্ম তাদেরকে কিন্তু পূরণ করতে হবে। আর যখন নেত্রীদের গায়েও এরকম জায়গা চলে আসছে যে তারা গ্রেপ্তার হচ্ছে, তখন বড় বড় নেত্রী যারা এতদিন বিশাল বিশাল হুঙ্কার ছাড়তো, ভাবতো পুলিশ আমাদের পিছনে আছে, গুন্ডা আমাদের পিছনে আছে, অ্যাডমিনিস্ট্রেশন আমাদের পিছনে আছে, আমাদের গায়ে কোনো আঁচ লাগবে না, নবান্নের 14 তলার ফ্রি লাইসেন্স আছে, তাই হিন্দু ধর্মকে যা খুশি তাই বলে অপমান করা যাবে, বাংলার মানুষকে একদম যাচ্ছে তাই করা যাবে, সেই দিন যে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে।
এবং আর একটা জায়গা, সেটাও আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এতদিন আপনারা দেখেছেন যারা আইপিএস ছিল, যারা চটি চাটা পুলিশ ছিল, তাদের কপালে অশেষ দুঃখ আছে। তাদের মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে কিন্তু জেলে চলে যেতে হয়েছে এবং আরও অনেকে নজরে আছে। কিন্তু আইএএস মহল সেই জায়গাটায় অনেকেই মনে করছিল বোধহয় কেউ ঘাঁটাবে না, কেননা আইএসের যে লবিটা রয়েছে সেটা কিন্তু খুব শক্তপোক্ত লবি, এবং সেখানে যদি কাউকে এই ধরনের জেলার মুখে পড়তে হয় তখন অসুবিধার মুখে পড়তে হবে, এরকম একটা ধারণা ছিল। নতুন সরকার এসছে, তারা কি রিস্ক নেবে? কিন্তু না, আবারও বলছি, অন্যায় যদি কেউ করে তার কোনো রেহাই নেই। এবং তার সব থেকে বড় উদাহরণ হলো আইএএস অফিসার আনসারি শেখ। কে এই আনসারি শেখ? এই আনসারি শেখ হচ্ছে বর্তমানে মালদাহের অতিরিক্ত জেলা শাসক, এডিএম। এবং একে কিসের জন্য ডাকা হয়েছে? ইডি একে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে। এর আগে মালদহে যাওয়ার আগে ঝাড়গ্রামে ছিল, এবং সেখানে যে বালি পাচার চলছে সেটাও ভয়ঙ্কর কেস। আপনাদের সামনে নিয়ে এসেছিলাম প্রতিবেদন, যে সরকারি কুপন, সরকারি যে ট্যাক্সের টাকা, সেটা তুলে অন্য লরি দিয়ে একের পর এক লরি ভর্তি করে, একটা কুপন থেকে 5টা লরি ভর্তি করে ওভারলোডিং করে সেই সব করে চুরি করা হতো। সেইখানে এই আনসারি শেখের কিছু যোগ আছে? সেই সব কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু তার থেকেও যেটা ক্রুশিয়াল, এই আনসারি শেখ কি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে? কেন এই প্রশ্নটা উঠছে এই কারণেই, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যখন এসআইআর চলছিল একদম শেষ পর্বে এসে মালদহে মাননীয় বিচারকদের 7 বিচারপতিকে ঘেরাও করে রাখা হয়েছিল। বেশ কয়েক ঘন্টা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন যে অ্যাডজুডিকেশন থেকে নাম বাদ দেওয়া যাবে না। পুলিশ প্রশাসন কার্যত ফ্রিজ হয়েছিল, কেননা নবান্নের 14 তলা থেকে নির্দেশ আসেনি। ঠিক সেই সময়ে আনসারি শেখ এই মালদহেই ওই দায়িত্বে ছিলেন, এডিএম এর দায়িত্বে ছিলেন। ফলে তার ভূমিকা সেই ঘটনার সঙ্গে কতখানি ছিল এটা খতিয়ে দেখা হবে। এবং খতিয়ে আপনি আমি, পুলিশ, ইডি, সিবিআই দেখবে না, এইটা নিয়ে অলরেডি এনআইএ তদন্ত চলছে। এবং সেখানে কি এই আনসারি শেখের কোনো যোগ রয়েছে সেটা পরে জানা যাবে। কিন্তু তার আগে ইডি কিন্তু বালি পাচার মামলায় তাকে ডেকে নিচ্ছে। অর্থাৎ আপনি আইএএস হন, আপনি আইপিএস হন, আপনি প্রাক্তন মন্ত্রী হন, আপনি নেত্রী হন, ডাজেন্ট ম্যাটার, যদি অন্যায় করে থাকেন, যদি এই রাজ্যটাকে লুটে পুটে খেয়ে থাকেন এবং চটি পেশির নির্দেশে শয়তানি করে থাকেন, তদন্তের আওতায় আসতেই হবে। আর সেখানে দোষী প্রমাণিত হলে জেলের ভাত খেতে হবে। ওই অতীতের দিন ভুলে যান, যেখানে একটা পার্টিকুলার কমিউনিটিকে আপনারা মাথায় তুলে নাচবেন আর হিন্দু ধর্মকে যা খুশি তাই বলে অপমান করবেন, চলবো না। এইখানে যা খুশি করবেন, লুটে পুটে খাবেন, চলবো না। এখানে দাদাগিরি মস্তানি করবেন, চোখ রাঙাবেন, চলবো না। ওই দিন শেষ হয়ে গেছে। এবং সেটা প্রতিদিন, প্রতি মুহূর্তে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন যে পশ্চিমবঙ্গ সরকারটা গঠিত হয়েছে তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। ফলে আইন শৃঙ্খলার প্রতি, আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফেরত আসছে। আর যত এই তৃণমূলের হুব্বা নেতা নেত্রীরা জেলের দিকে একটা একটা করে পা বাড়াচ্ছেন, মানুষের মধ্যে একদিকে যেরকম স্বস্তির শ্বাস ফিরছে, অন্যদিকে সেরকমই একটা বিজয় উল্লাসও দেখা যাচ্ছে। আর এটাই স্পষ্ট করে দিচ্ছে এই তৃণমূল শুধু হেরে গেছে নয়, এই তৃণমূল রাজ্য রাজনীতি থেকে মুছে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।